যেটা তো ঘটনাটা হলো যে পদুয়াতে নিয়ে কিন্তু শুরু। তো আপনাকে আমি বলি, দিস ইজ দি জিরো লাইন। আপনি মনে করেন ইন্ডিয়া, আমি বাংলাদেশ, এই 150 গজ এইটা হলো নোম্যান্স ল্যান্ড। এই 150 গজ আমার দিকে হলো নোম্যান্স ল্যান্ড। এর মধ্যে কিন্তু কোনো এই পিলার নাই। পিলারটা হলো এইখানে, এই যে দিস ইজ দ্য পিলার। এই 150 গজ 150 গজ, ওদের কাটা বেড়া আছে 150 গজ পরে দিয়ে আছে। এখন এই মানে এই ওখানে যে জিনিসটা ঘটলো পদুয়াতে, মুক্তিযুদ্ধের সময় এই যে আমাদের আমাদের দিকে এখানে ক্যাম্প ছিল মুক্তিবাহিনী তো ক্যাম্প তো আর ওই ইন্ডিয়ার ভিতর তো করে নাই, করছে আমাদের ভিতরে। 71 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তো আমাদের মুক্তিযোদ্ধারা ক্যাম্প ছেড়ে চলে গেছে, জিন্দাবাদ করতে করতে, জয়মালা করতে করতে এই ইন্ডিয়াটা দখল করে রেখে দিলে। দখল করে রেখে দেয় নাই শুধু, ওখানকার লোকজনকে তো ওখানে স্পার্স লোকজন 1-2 ফ্যামিলি বোধহয় ছিল কি ছিল না, ওদেরকে ঘোড়া টোড়া দিয়ে ওই খাসি এদেরকে নিয়ে এসে ওখানে বসাই দিয়ে ওটা ডেমোগ্রাফিক চেঞ্জ করে ফেলছে পাদুয়াতে। এই দিকে হলো কি, আমি ডিজিবির হওয়ার পরে আমি শুনতেছি যে এরা এখানে 10 কিলোমিটার দূরে ওদের একটা ক্যাম্প আছে। এই ক্যাম্পটার সঙ্গে এই ক্যাম্পকে তারা কানেক্ট করতেছে রাস্তা দিয়ে। তো রাস্তাটা কার ভিতর দিয়ে আসতেছে? নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে, আমাদের নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে। এটা তো আমরা হতে দিতে পারি না। তারা করবে তাদের নোম্যান্স ল্যান্ডে করতে পারবে না, করতে পারবে কাঁটাতারের বেড়ার ওই দিকে। তো তারা আমাদের নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে এইটাকে কানেক্ট করতেছে। তো তখন আমি বললাম যে সিচুয়েশন রিপোর্ট পাঠাও এতে কী বলে হোম মিনিস্ট্রিতে। আমরা সিচুয়েশন রিপোর্ট পাঠাচ্ছি, ওরা রাস্তা বানাচ্ছে, আমরা বলতেছি, আমাদের লোক ওখানে খবর দিচ্ছে যে 4.5 কিলোমিটার স্যার রাস্তা হয়ে গেছে, আর যদি আমরা অ্যালাউ করি 1-2 দিন তাহলে এই রাস্তা করে ফেলবে তারা। তখন আমি করলাম কি, 200 ফোর্স আমি ওখানে হিসাব নিলাম যে ওখানে 70 জনের মতো ওদের বিএসএফ আছে এই ক্যাম্পে, অবদখল করে আছে। তো আমি আইন কানুন দেখলাম, আমি কিন্তু কারোর সঙ্গে কথা বলি নাই, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি নাই, হোম মিনিস্টারের সঙ্গে কথা বলি নাই, কারোর সঙ্গে সরকারের সঙ্গে কোনো কথা আমি বলি না। আমি আমার ওই স্টাফদেরকে ডাকলাম, ডেকে বললাম যে হোয়াট ইজ মাই পাওয়ার। বলেন স্যার আপনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ডের মধ্যে আপনি 3টে টেম্পোরারি ক্যাম্প করতে পারেন, যে কোনো জায়গায় টেম্পোরারি ক্যাম্প। তো আমি ঠিক আছে, 200 সোলজার মুভ করে দাও পদুয়াতে। এই ক্যাম্প ইন্ডিয়ার সাইডে 2টা ক্যাম্প হবে, আর বাংলাদেশ সাইডে 1টা ক্যাম্প হবে। আমি 15-16 রাত এপ্রিল মাসে 2001 মুভ করে দিলাম। মুভ করে দিয়ে ওটা দখল করে নেওয়া হলো। আমাদের কোনো গুলি ফায়ার করে নেই, ওরা 6টা গুলি ফায়ার করেছিল, ফায়ার করে সারেন্ডার করে গেছে। আচ্ছা, সারেন্ডার করার পরে তো রাত্রে খবর হয়ে গেছে ওখানে যে এটা তো এই হয়ে গেছে, বাংলাদেশ দখল করে নিয়েছে ঢুকে 70 জন সোলজার ওদের ঘেরার মধ্যে, আমাদের ঘেরার মধ্যে আছে, সারেন্ডার করছে। তো সকালবেলা ওই আপনার আসছে আর কি, মানে ওদের কমান্ডার, মানে বড় বড় অফিসাররা। তা আমি ওখানে বললাম যে এখানে বাঁশ লাগাই দাও ওই জায়গায়, মানে এখান থেকে দূরে একটু 100 গজ দূরে বাঁশ লাগাই দাও। ওই যেই আসবে কোনো চেয়ার থাকবে না, যত বড় অফিসারই আসুক, ও দাঁড়ায় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এন্ট্রি দিবা এই সৈনিকদের সঙ্গে দেখা করার। ও জিজ্ঞাসা করছে যে ওয়াই আর ইউ মেকিং অ্যাজ এ স্ট্যান্ডিং উইথ ইউর দিস থিং ব্যাম্বু ব্যারিয়ার। আমি বললাম যে ওদেরকে বলো যে ওই যে আমাদের 3 বিঘা করিডোর আছে, ওখানে ওই 2 দিকে 2টো গেট বানাইছে, আমাদের লোক যখন যায় 1 ঘন্টা পর গেট খোলে। ও দিস ইজ দি রেভেন্স অফ দ্যাট। তোমরা ওই যে 1 ঘন্টা পর আমাদের লোককে দাঁড় করে রাখো, তারপর 1 ঘন্টা পরে গেট খোলো, তারপর তারা যায়, তারপর আবার বন্ধ করে রাখো, আবার 1 ঘন্টা পরে খোলো। ওই দিস উই আর রেপ্লিকেটিং হেয়ার। তখন হুশ হয়েছে আর কি যে। তারপর তো ওখানে ডাউকিতে আমাদের সেক্টর কমান্ডার ছিল যে কর্নেল আসিফ, ফুল কর্নেল, সে গেল ওখানে গিয়ে ওদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হলো যে কী করে ওরা ট্রুপসগুলোকে উইথড্র করবে এবং আমরা পার্মানেন্টলি ওটা দখল করে নেব। তো 16 তারিখে নেগোসিয়েশন শুরু হলো, 17 গেল, 17 এই আমরা এগ্রিমেন্টে পৌঁছতেছি। 18 তারিখে ওরা ওখান থেকে 200 কিলোমিটার দূরে নর্থ ওয়েস্টে পদুয়াতে রৌমারিতে আক্রমণ করে বসছে। 18 তারিখে করিডোরে তো মার খেয়ে 18টা ডেড বডি নিয়ে যেতে পারে নাই, আর প্রায় 400 সোলজার ওদের মারা গেছে ওইখানে।
400। হ্যাঁ, তারপরে মারা যাওয়ার পর আমাদের গেছে এবার 3 জন। তারপরে 19 তারিখে, এইটা কিন্তু কেউ জানে না যে 19 তারিখ সকালবেলা আমি খবর পেলাম যে আমাদের এই পদুয়া ক্যাম্প দখল করার জন্য ওখানে আমাদের 200 সোলজার ছিল, আর কমান্ডার ছিল মেজর কালাম। যে 200 মানে 5000 ফোর্স, ওদের একটা ব্রিগেড। ওদের আবার স্ট্রেংথ বেশি, একটা ব্যাটালিয়নে 1000 সৈনিক, আমাদের কম। তো ওখানে তারা ডাউকির অপোজিটে একটা আর্টিলারি রেজিমেন্ট ডিপ্লয় করেছে, এপিসি 20টা আর্মার পার্সোনাল ক্যারিয়ার, আর 5000 সোলজার। ওরা ফর্মিং আপ প্লেস বলে ওইটাকে, ফর্ম করে তারপরে আমাদের উপরে অ্যাটাক করবে আর কি। ওই এতে এইদিকে হয়েছে কি, তাদের দুটো আর্মার পার্সোনাল ক্যারিয়ার, একটা ক্যারিয়ারে এক সেকশন লোক থাকে, আর ওই ক্যারিয়ারের কিন্তু সামনে দুটো মেশিন গান থাকে, পিছনে দুটো মেশিন গান থাকে। ওদের দুটো কিন্তু আমাদের ডিফেন্সের 10 গজের মধ্যে চলে আসছে। তো 10 গজের মধ্যে চলে আসছে, তখন আই মেড মাই প্ল্যান মেড। আমি আমার অফিসারদেরকে ডাকলাম, ডেকে বললাম যে ওখানে কমান্ডার কে? বলো স্যার মেজর কালাম। আমাদের কালামের ফ্যামিলি মেম্বার কারা আছে? বলো স্যার ওয়াইফ আছে, আর ও ডিআইজি রাজশাহীর মেয়েকে বিয়ে করেছে, আর একটা বাচ্চা আছে 3 বছরের। তো আমি বললাম যে উই স্যাক্রিফাইস হিম ফর দ্য নেশন, হি মে বি কিল টুডে। তো অফিসারে বললো স্যার আপনি কি বলছেন এটা? তো আমি বলছি ওকে বলো ওর বাঙ্কার থেকে সে উঠবে, উঠে সে ওই এপিসির উপরে উঠে ওই যে মেন হোলের মতো একটা থাকে যেটার মধ্যে ঢোকে সোলজাররা, ওটা কাপোলা বলে, ওখানে গিয়ে ঠক ঠক করবে ওর স্ট্যান্ড গান দিয়ে, সাবমেশিন গান দিয়ে, সৈনিকরা সাথে বের হয়ে আসবে। এগুলো বলবে যে তোমরা এই 10 গজের মধ্যে চলে আসছো আমাদের এখানে, আমাদের ব্ল্যান্ডি সাইড আছে, রকেট লঞ্চার আছে, তোমাদের ট্যাঙ্ক এই এপিসি গিয়ে উড়াই দেওয়া হবে, সো ইউ সারেন্ডার। তো আমার ধারণা ছিল ওই অফিসারটা যখন বাঙ্কার থেকে উঠবে তো ওই কোয়াক্সিয়াল মেশিন গান আছে, তো মেশিন গান ফায়ার করে ওকে মেরে ফেলবে, এটাই আমার ধারণা ছিল আর কি। বাট দি ডিড নট কিল। সে উপরে উঠে ওই ঠক ঠক করেছে, তখন ওরা কথা বলছে ওখান থেকে, তো বলছে যে তোমরা উইদিন আওয়ার 10 years অফ দিস থিং ডিফেন্স, তো আমাদের ব্ল্যান্ডি সাইড এবং আমার রকেট লঞ্চার তোমাদেরকে এম করে আছে, তো মেরে এখনই উড়ে দেওয়া হবে যদি তুমি সারেন্ডার না করো। আরও 20 জন ওখানে সারেন্ডার করলো। করার পরে দেন দুপুর 1টার দিকে বোধ হয় আইজি কাছাড়, যেটা আন্ডারে ছিল ওইটা, হি কন্ট্যাক্টেড মি ওভার টেলিফোন, বললো যে স্যার উই ওয়ান্ট টু সারেন্ডার। তা আমি বলছি তোমরা তো নদীর ওপারে আসো, ওই নদীটা যে আছে ওই নদীর ওপারে তোমরা, আমরা তো এই পারে, তো উই ক্যানট টেক ইউর ফিজিক্যাল সারেন্ডার। সো মাই অর্ডার ইজ তোমরা হাতিয়ারগুলো এক জায়গায় জমা করো, আর ওখান থেকে 500 গজ দূরে তোমাদের সৈনিকদেরকে পিছনে নিয়ে যাও, অ্যান্ড আর্টিলারি রেজিমেন্টটাকে উইথড্র করো। হি ডিড ইট। তারপরে সে আমাকে বললো স্যার হোয়াট ইজ দ্য অর্ডার ফর মি? আমি বলি তুমি পার্সোনালি যাবা, অ্যান্ড ইউর পার্সোনাল সুপারভিশন ইউ উইল ডিস্ট্রয় দি 4.5 kilometers রোড ইউ হ্যাভ বিল্ড অন আওয়ার নো ম্যানস ল্যান্ড। সে রাত্রে 1টায় আমাকে টেলিফোন করে বললো যে স্যার আই হ্যাভ কমপ্লিটেড মাই জব। আমাকে রিপোর্ট করলো, বিকজ দে সারেন্ডার টু মি অ্যান্ড দি ম্যাটার ওয়াজ ফিনিশড। আমি শুধু যেদিন ওই রৌমারির থেকে 2 জন সৈনিককে আমরা হেলিকপ্টারে করে নিয়ে আসলাম, ওদের পিডব্লিউ প্রিজনার্স অফ ওয়ার, তো আর 5 জন আমাদের আহত হয়েছিল, ওদেরকে সিএমএইচে দেখতে যাচ্ছিলাম আমি যখন জাহাঙ্গীর গেটে পৌঁছলাম তখন দেখি মানে আর্মি, ওখানে তো মিলিটারি পুলিশরা থাকে, ওরা সব দৌড়ে আসলো, বলে স্যার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 10 মিনিট ধরে ওয়েট করতেছে, আপনার সঙ্গে কথা বলবেন টেলিফোনে। তো হয়তো প্রাইম মিনিস্টার জানছে যে আমি যাচ্ছি আহত সৈনিকদের দেখার জন্য। তারপর বললো যে তুমি এটা কি শুরু করলো, এই হলো ওই হলো, 40 মিনিট আমার সঙ্গে কথা হলো ওনার। আমি বললাম যে আপনি ডোন্ট ওয়ারি, আই হ্যাভ স্টার্টেড ইট, আই উইল ফিনিশ ইট। তার 2 জন সোলজারকে আমি ধরে নিয়েছি, বিডিআর হেডকোয়ার্টারে নিয়ে এসে রেখে দিয়েছি, সো নাথিং উইল হ্যাপেন। তারপর তো যাই হোক 40 মিনিট কথা বলার পরে উনি রেখে দিলেন। এই কয়দিন আগে একটা ওনার ভিডিও বের হয়েছে যে আমার সঙ্গে 22 বার টেলিফোনে কথা বলেছে, তার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে, অমুক তমুক। তা আমি ওটা এখানে দিয়েছি যে ফজলুর রহমানের হাঁটু কাঁপে না। আমাকে শেখ হাসিনা কিন্তু চাকরির থেকে বের করার সাহস করে নেই, বিকজ ওদের 63টা সিট আছে আপনার বর্ডার এরিয়াতে, তো ওই সময় তো সেন্টিমেন্ট খুব মানে উচ্চে ছিল। তো আমাকে পোস্টিং করে 11 ডিওসি করে পাঠিয়ে দিল। আচ্ছা, ওখানে আমি গেলাম, ঘটলো আপনার 18-19 তারিখ এপ্রিলের, আমি জুলাইতে আমাকে পোস্টিং করে দিল, মে জুন জুলাই। তারপর তো 2001 সালে ইলেকশন হলো,
খালেদা জিয়া ক্ষমতায় আসলেন অক্টোবরে, শেখ হাসিনা তো চলে গেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাসের মাথায় 17ই মার্চ 2002 ওই সময় বিএনপি জামাত জোট সরকার আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দিল।